হাসি দেখো, কথা বলো না। তাহলে কি দেখলাম, টাইমের ক্ষেত্রে এবং লোকেশনের ক্ষেত্রে আমরা ইন, অন, অ্যাট এই প্রিপোজিশন গুলো ব্যবহার করতে পারি। দেখো টাইমের ক্ষেত্রে বা লোকেশনের ক্ষেত্রে কি রয়েছে, যদি কি বলছে কান্ট্রি, বোঝা যাচ্ছে বোধহয় আশা করি। দেখো এটা লেখা রয়েছে কান্ট্রি, কান্ট্রি এটাও কি একটা লোকেশনের মধ্যে পড়ছে। সিটি, তারপরে নেবারহুড, কান্ট্রি, সিটি, নেবারহুড। নেবারহুড মানে কি, মানে পাড়া, ঠিক আছে। নেবারহুড মানে যেটাকে বলা হচ্ছে পাড়া। তার মানে দেখো সেই হিসেবে দেখতে গেলে কান্ট্রি এটা একটা বড় জায়গা, এগুলো কি একটা বিগার লোকেশন। সিটি শহর এটাও একটা বড় লোকেশন। নেবারহুড এটাও কিন্তু একটা বড় জায়গা। পাড়া, একটা পাড়া যদি আমি ধরতে যাই তাহলে অনেকগুলো বাড়ি মিলে কিন্তু একটা পাড়া তৈরি হয়, তাই তো। তার মানে দেখো আর বেশি জুম করলে এটা পেতে যাবে। দেখো তাহলে কি বলছে যে যখন লোকেশন বোঝাবে, ঠিক আছে, বিগার লোকেশন বড় জায়গা যখন বোঝাচ্ছে তখন কিন্তু আমরা কি করছি, ইন প্রিপোজিশন ব্যবহার করছি। দেখো আমাদেরকে কি বলেছে, এটা এটুকুটা কিসের মধ্যে আছে, ইনের মধ্যে আছে না, এটুকুটা ইনের মধ্যে আছে। তার মানে যখন বড় জায়গা বোঝাবে, বড় জায়গা যখন বোঝাচ্ছে বিগার লোকেশন, তখন আমরা কিন্তু এই ইন প্রিপোজিশনটা ব্যবহার করব বিগার লোকেশন যখন বোঝাবে। কি কি হতে পারে, যেমন কোনো কান্ট্রির নেম হতে পারে, যেমন এখানে দিয়েছে দেখো ইংল্যান্ড। সিটি মানে কি শহর, কোনো শহরের নাম হতে পারে, যেমন এখানে দেখো লন্ডন। নেবারহুড মানে কি একটা পাড়ার নেম, সেটা যখন বোঝাবে। তার মানে দেখো কি আছে, চাইনা টাউন। তাহলে এই রকম যখন বোঝাবে তখন আমরা কি করব, ইন প্রিপোজিশন ব্যবহার করব। বিগার লোকেশন, লোকেশন বোঝালে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করতে পারি, তবে সেটা যেন বিগার লোকেশন বোঝায়, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব। বোঝা গেল? এই মাত্র শুরু হলো। দেখো এবার টাইমের ক্ষেত্রে যদি দেখতে যাই, টাইমের ক্ষেত্রে ইন কোথায় কোথায় বসছে, বিগার টাইম বোঝাবে বড় সময়, বিগার টাইম। যেমন এখানে দিয়েছে দেখো সেঞ্চুরিজ, তার মানে কি শতাব্দী, এটা একটা অনেক বড় একটা সময়। তারপরে আছে দেখো ডিকেড মানে হচ্ছে দশক। এখানে কি আছে দেখো দা 80s, দা 90s। তারপরে কি আছে দেখো ইয়ার, বছর, এটাও কিন্তু একটা বড় সময়। যেমন দেখো কোনো সালের নাম উল্লেখ করে দিয়েছে। তারপরে এসে দেখো মান্থস মানে কি মাস, এটাও একটা বড় সময়। কি আছে দেখো জুলাই, মে। তারপরে আছে দেখো উইকস, 2 উইকস। যেমন উইকস মানে সপ্তাহ, তার মানে একটা পুরো একটা সপ্তাহ, এটাও কিন্তু কি বোঝাচ্ছে, একটা বড় সময়। 2 উইকস 2 সপ্তাহ, তার মানে কি 2 সপ্তাহ ধরতে গেলে 15 দিন হয়ে যাচ্ছে, তার মানে সেটা কিন্তু অনেকটাই বড় সময়। তার মানে কি বোঝাবে, যখন মানে কি বলবো বিগার সময় যখন বোঝাচ্ছে, বিগার টাইম, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইন প্রিপোজিশন ব্যবহার করছি। কি কি বোঝাতে পারে, সেঞ্চুরি, ডিকেড, মান্থ, তারপরে ইয়ার, আর তারপরে বলছে কি উইক। এগুলো যদি বোঝায় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবে, অসুবিধা নেই, লেখার দরকার নেই, আমি পিডিএফ দিয়ে দেবো, লেখার দরকার নেই, পিডিএফ দিয়ে দেবো, লেখার দরকার নেই। যেমন দেখো সেঞ্চুরিজ থেকে আমি যদি বলি, দেখো বলছে এক্সাম্পল দেখো, দেখো কি বলছে, দেখতে পাচ্ছ সবাই, বলছে দা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টার্টেড ইন দা 18th সেঞ্চুরি। দা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব, কখন শুরু হয়েছিল, 18th সেঞ্চুরিতে। তার মানে দেখো এই যে সেঞ্চুরির কথা উল্লেখ রয়েছে, 18th সেঞ্চুরি, বা আমরা এখন কোন সেঞ্চুরিতে বসবাস করছি আমরা, এটা কোন সেঞ্চুরি জানো কেউ, এটা 21st। উই আর লিভিং, আমরা কোন সেঞ্চুরিতে বসবাস করছি, দেখো উই আর লিভিং ইন 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীতে কিন্তু আমরা বসবাস করছি। সেঞ্চুরি মানে কি শতাব্দী, ঠিক আছে। একবিংশ না 20 না 21st, 20 না 21st হবে, 21st সেঞ্চুরি, 21st সেঞ্চুরি। তার মানে দেখো বলছে দা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্টার্টেড ইন দা 18th সেঞ্চুরি। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লব কত শতাব্দীতে শুরু হয়েছিল, যেমন দেখো এখানে সেঞ্চুরির কথা উল্লেখ করেছে। তার মানে যদি এখানে তোমাদের দিয়ে দিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্টার্টেড ড্যাশ দা 18th সেঞ্চুরি, তাহলে কি বলবো আমরা, ইন দা 18th সেঞ্চুরি। যেহেতু এখানে কি রয়েছে, সেঞ্চুরির কথা উল্লেখ রয়েছে, তাই তো। দেখো এবার দেখতে পাবে, তারপরটা দেখো বলছে উই আর লিভিং ড্যাশ 21st সেঞ্চুরি, তাহলে এখানে কি লিখবো আমরা কত শতাব্দীতে বাস করছি, ইন 21st
কথা বলে, যেমন আমরা দেখবে বেশিরভাগ এখানে আমরা রয়েছি কি 90s এর চাইল্ড আমরা, তাই তো? 90s এর চাইল্ড, তার মানে 90s যে দশক ছিল সেই টাইমে আমরা কিন্তু জন্মেছিলাম। অনেকে আছে যারা 2000 এর পরে যারা জন্মেছে, ঠিক আছে? 21st সেঞ্চুরি, উই আর লিভিং ইন 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দী যেহেতু সেজন্য এটা 21st সেঞ্চুরি হবে। হ্যাঁ, প্রিপোজিশন। তারপরে দেখো ডিকেড যদি বলা হয়, এদিকে লিখছি দেখো, he was born in 90s, he was born dash 90s, এবার 90s বলে দিল, তার মানে কি বলছে 90s, তার মানে এটা কি দশক বোঝাচ্ছে, ডিকেডস এর কথা বলছে, তাহলে এক্ষেত্রে কথা বলছে, তাহলে এক্ষেত্রেও দেখো আমরা কি করছি, ইন ব্যবহার করছি, তার মানে কি বড় টাইম, বিগার টাইম, বড় সময় যখন বোঝাচ্ছে, বা ইয়ার যখন বলবে, বা she was born in 1998, she was born in 2005, এরকম, ঠিক আছে? মান্থ এর কথা যদি উল্লেখ থাকে, she was came in July, সে জুলাই মাসে এসেছিল, তার মানে জুলাই কি মাসের নাম উল্লেখ থাকছে, ঠিক সেরকম উইক এর কথা যখন উল্লেখ থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, ইন প্রিপোজিশন ব্যবহার করব। মোট কথা হলো যখন আমার বড় সময় বোঝাচ্ছে, অথবা যদি আমার বড় জায়গা বোঝায়, বড় জায়গার ক্ষেত্রে কি কি হতে পারে, সেটা কান্ট্রি হতে পারে, কোনো সিটি হতে পারে, বা কোনো নেবারহুড, মানে যেটা আমার বলছে যে পাড়া, আমার যেটা পাড়া রয়েছে সেই এই রকম যদি বোঝায়, কান্ট্রি, সিটি, নেবারহুড, বা টাইমের ক্ষেত্রে কি কি বললাম, টাইমের ক্ষেত্রে কি কি বললাম, ডিকেড, সেঞ্চুরি, ইয়ার, মান্থ, উইক, এগুলো যদি বোঝায় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। বোঝা গেল? বুঝতে পেরেছো? লোকেশন দেখো, লোকেশন বলছে জায়গা, জায়গার ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বড় জায়গা হতে হবে। কি বলছে দেখো, বিগার লোকেশন হতে হবে, এখানে লেখা আছে দেখো, বিগার লেখা আছে, বিগার লোকেশন হতে হবে। যেমন কান্ট্রি আমি যদি বলি, কান্ট্রি তার মানে কি এটা একটা বড়, একটা বিশাল বড় জায়গা, তাই না? কান্ট্রি নেম যদি বোঝায় এটা বিশাল বড় জায়গা। তারপরে হচ্ছে সিটি, সিটি মানে শহর, এটাও কিন্তু অনেকটা বড় জায়গা, সিটি শহর। নেবারহুড মানে পাড়া, এটাও কিন্তু অনেকটা বড় জায়গা। তাহলে এরকম যখন বোঝাচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। ডিকেড মানে হচ্ছে দশক, ডিকেড মানে হচ্ছে দশক, সেঞ্চুরি মানে শতক, ডিকেড মানে হচ্ছে দশক। তারপরে দেখো এবার কি বলছে, অন, অন প্রিপোজিশন ব্যবহার করছি কখন, বলছে যখন মোর স্পেসিফিক, এবার স্পেসিফিক ভাবে কিছুটা নির্দিষ্ট ভাবে, বা বলতে পারি মোর মানে বলতে পারি অনেকটা, অনেকটা নির্দিষ্ট ভাবে যখন কোনো কিছু বোঝানো হবে, বা বলতে পারি স্মলার, যেটা দেখো বিগার ছিল তার তুলনায় কি হবে, এটা স্মলার। স্মলার লোকেশন বোঝাতে পারে, স্মলার লোকেশন বা স্মলার টাইম যদি বোঝায় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই অন প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। স্মলার লোকেশন, স্মলার টাইম, যেমন কি দেখো এখানে বলছে স্ট্রিটস, কোনো লোকেশন যদি বলা হয় তার মানে স্ট্রিট, মানে এখানে বলছে যে রাস্তা, কোনো রাস্তার নাম উল্লেখ থাকলো। এভিনিউ, এটাও একই টাইপ, স্ট্রিটের নাম বা রাস্তা, এভিনিউ মানে পথের নাম, ঠিক আছে? এগুলো যদি উল্লেখ থাকে, যেমন এখানে বলছে দেখো দ্য অক্সফোর্ড স্ট্রিট, তারপর বলছে দ্য কর্নার, এইরকম যদি বোঝায় স্ট্রিটস এর নেম অথবা এভিনিউজ এর নাম যদি উল্লেখ থাকে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, অন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। তারপরে এখানে দেখো টাইমের ক্ষেত্রে বলছে ডেজ, আওয়ার, উইকেন্ড। টাইমের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম অন প্রিপোজিশন ব্যবহার হয় কোন কোন কি কি ক্ষেত্রে, যদি আমাদের কি কি বোঝায়, ডেজ এর কথা উল্লেখ থাকে, তাই না? ডেজ এর কথা উল্লেখ, যেমন এখানে দেখো তোমার ডেট অফ বার্থ হতে পারে, মাই বার্থডে, তোমার তুমি যত তারিখে জন্মগ্রহণ করেছো সেই তারিখটা হতে পারে, অথবা এখানে বলছে যে কোনো বার হতে পারে, যেমন দা ফ্রাইডে, এখানে যেমন নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিয়েছে, যেমন মে 7, 1964। যেমন দেখো এই যে মে 7 রয়েছে, মে 7, তার মানে এটা একটা ডেটের নাম উল্লেখ করে দিয়েছে। ডেটের নাম যখন উল্লেখ করছে তখন এক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করছি। আবার যদি এরকম বলতো যে ড্যাশ মে 7 ড্যাশ 1998, তাহলে কি করব, ড্যাশ মে 7 ড্যাশ 1998, তাহলে কি করব, অন মে 7। দেখো নির্দিষ্টভাবে একটা ডেটের উল্লেখ রয়েছে, বলেছিলাম যখন নির্দিষ্টভাবে কোনো সময়ের উল্লেখ থাকবে তখন সেক্ষেত্রে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। কোনো বারের নাম অথবা নির্দিষ্ট কোনো একটা তারিখ এগুলো যদি উল্লেখ থাকে, সেই জন্য দেখো অন মে 7, আর এখানে বলছে ইন 1998, তার মানে এখানে দেখো ইয়ারের উল্লেখ করে দিয়েছে, তার মানে এখানে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। বোঝা গেল? মে 7 ইন 1998, তার মানে কি যখন নির্দিষ্টভাবে কোনো তারিখের কথা উল্লেখ করে দিচ্ছে, বা কোনো বার হতে পারে, কোনো ডেটের নাম হতে পারে, দিনের নাম, যেমন সানডে, মানডে, টুইসডে, ফ্রাইডে, স্যাটারডে, এগুলোর নাম উল্লেখ থাকতে পারে, দিনের নাম, অথবা নির্দিষ্ট কোনো একটা তারিখ, কোনো স্পেশাল একটা তারিখ হতে পারে, এগুলো যদি বোঝায় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। আবার বলছে দেখো উইকেন্ড, উইকেন্ড মানে কি, উইকেন্ড সপ্তাহের শেষ। উইকেন্ড কোন দুটো দিনকে ধরা হয়, হতে পারে সেটা স্যাটারডে অথবা সানডে, স্যাটারডে অথবা
সানডে, এই দুটোই কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে এইগুলোকেই আমরা উইকেন্ড বলি। আর সানডে, তারপরে মানডে, টিউসডে, ওয়েডনেসডে এগুলোকে কি উইকেন্ড বলতে পারবো? কখনোই বলতে পারবো না। তার মানে উইকেন্ড কিন্তু নির্দিষ্ট ভাবে, উইকেন্ড কি সপ্তাহের শেষ দিনকে বোঝাচ্ছে কিনা? তো সপ্তাহের শেষ দিন উইকেন্ড আমার কি কি হতে পারে? একটা সানডে হয় আর একটা হয় স্যাটারডে, একটা শনিবার আর একটা হচ্ছে রবিবার। এই দুটো দিনকেই আমরা সাধারণত উইকেন্ড হিসেবে ধরে থাকি। যেমন একটা এক্সাম্পল লেখো, এক্সাম্পল একটা লিখছি দেখো। এইরকম সাপোজ তোমাদের থাকলো, তাহলে কি বলবে? বলছে লেটস গো অন এ পিকনিক ড্যাশ দ্য উইকেন্ড, তাহলে কি বলবে? লেটস গো অন এ পিকনিক ড্যাশ দ্য উইকেন্ড, তাহলে কি বলবো? কি বলবো? অন। একদমই তাই, যে উইকেন্ডের উল্লেখ রয়েছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? অন। তার মানে আমরা কোন দিনে পিকনিকে গেছি? কোন দিনে পিকনিকে যেতে চেয়েছি? আমরা উইকেন্ডেই যেতে চেয়েছি। তার মানে উইকেন্ড একটা কি নির্দিষ্ট ভাবে একটা সময়ের কথা উল্লেখ করে দিচ্ছে, তাই না? একটা স্পেসিফিক টাইমের কথা কিন্তু উল্লেখ করে বলা হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই অন প্রিপোজিশনটা ব্যবহার করছি। অথবা যদি কোনো তারিখের উল্লেখ লেখা থাকে, কোনো তারিখের নির্দিষ্ট ভাবে উল্লেখ করে দিল, যেমন বলছে আওয়ার স্কুল উইল ওপেন ড্যাশ 1st জুন, বলছে আওয়ার স্কুল উইল ওপেন ড্যাশ 1st জুন, তাহলে কি বলবো? বলছে আমাদের স্কুল কত তারিখে শুরু হচ্ছে? দেখো নির্দিষ্ট ভাবে বলছে 1st জুন, তার মানে এক তারিখ একটা নির্দিষ্ট ভাবে ডেটের একটা উল্লেখ করে দিয়েছে, স্পেসিফিক ডেটের কথা বলে দিয়েছে। তাহলে যখন স্পেসিফিক ডেটের কথা বলে দিচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই অন প্রিপোজিশনটা ব্যবহার করব। ঠিক আছে? তার মানে তোমরা এই যে মনে রাখবে, ডেট হতে পারে অথবা কোনো উইকেন্ডের যদি উল্লেখ থাকে টাইমের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। আবার লোকেশনের ক্ষেত্রে কি বলছে? স্ট্রিট, রাস্তার নাম হতে পারে, অথবা বলছে কোনো এভিনিউ এর নাম হতে পারে। যেমন আমাদের এখানে আছে রবীন্দ্র এভিনিউ, আছে না? রবীন্দ্র এভিনিউ, তার মানে এই যে রাস্তাটা, এই যে আমাদের সেন্টারের সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম কি? মনস্কামনা রোড। এই রাস্তাটার নাম কি? মনস্কামনা রোড। তারপরে এগুলো বোঝালে তখন সেক্ষেত্রে আমরা কি করছি? অন প্রিপোজিশন ব্যবহার করব। বোঝা গেল? বুঝতে পারছো? অনলাইনে যারা আছো বুঝতে পারছো, এটা কিন্তু রিভিশন ক্লাস হচ্ছে। অনলাইনে যারা আছো বুঝতে পারছো, এটা কিন্তু পুরোটাই রিভিশন ক্লাস হচ্ছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হবে, খুব তাড়াতাড়ি। লেখার দরকার নেই, পিডিএফ আমি দিয়ে দেবো, চাইলে তোমরা এক্সাম্পল গুলো লিখে নিতে পারো, চাইলে এক্সাম্পল লিখে নিতে পারো, পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তারপরে দেখো নেক্সট বলছে অ্যাট। অ্যাটের এখানে বলে দিয়েছে দেখো স্মলেস্ট, তার মানে কি? সব থেকে ছোট জায়গা। যখন আমরা দেখলাম বিগার লোকেশন, বিগার টাইম ইন ব্যবহার করছি, এবার বলছে সব থেকে স্মলেস্ট। স্মলেস্ট মানে কি? সব থেকে ছোট, ক্ষুদ্রতম, যেটাকে আমরা বলছি সব থেকে ছোট। তার মানে সব থেকে ছোট লোকেশন অথবা টাইম, সব থেকে ছোট জায়গা অথবা সময়, এগুলো যদি বোঝায়, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ইন অন অ্যাট, তখন সেক্ষেত্রে ইন অন অ্যাট এর মধ্যে কোনটা ব্যবহার করব? অ্যাট প্রিপোজিশন কিন্তু ব্যবহার করব। বিগার বোঝালে ইন, একদম স্মলার বোঝালে অন, আর স্মলেস্ট সব থেকে ছোট বোঝালে তখন সেক্ষেত্রে অ্যাট। দেখো এবার লোকেশনের ক্ষেত্রে কি বলছে? অ্যাড্রেস হতে পারে। ঠিক আছে? যেমন আমাদের প্রত্যেকের যে অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেস, তার আগে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করতে পারি। আবার বলছে দেখো স্পেসিফিক লোকেশন, স্পেসিফিক একটা লোকেশনের তুমি নির্দিষ্ট করে একটা জায়গার কথা উল্লেখ করা হচ্ছে, যে আমি দুটোর সময়, স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে কিন্তু আমি বলে দিচ্ছি যে দুটোর সময় আমি কোন জায়গাতে থাকছি, দোকানে থাকবো। তার মানে কি? স্পেসিফিক ভাবে লোকেশনটাকে আমি ইন্ডিকেট করে দিচ্ছি। আবার এখানে বলছে অ্যাড্রেস, আমাদের প্রত্যেকের যে অ্যাড্রেস রয়েছে, ঠিকানা, সে বাড়ির ঠিকানা, যে কোনো কিছুর ঠিকানা বোঝা, তখন তার ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাট প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন এখানে অ্যাড্রেস দেখো বলেছে 734 অক্সফোর্ড স্ট্রিট। ঠিক আছে? এটা একটা অ্যাড্রেসের নাম। আবার বলছে দেখো স্পেসিফিক লোকেশন, নির্দিষ্ট কোনো একটা লোকেশনের কথা যখন উল্লেখ থাকছে, তখন সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, দেখো
PM, তার মানে কি বলছে যে আমি কোথায় থাকবো, স্টোর। তার মানে বলছে যে আমি দুটোর সময় কোথায় থাকবো, স্টোরে থাকবো। তার মানে স্পেসিফিক ভাবে লোকেশনটা আমি ইন্ডিকেট করে বলে দিচ্ছি, লোকেশনটা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে আমি এই টাইমে এই জায়গাতে থাকছি। আমি লোকেশন একদম ইন্ডিকেট স্পেসিফিক ভাবে বলা হচ্ছে, তখন সেক্ষেত্রে দেখো অ্যাট ব্যবহার করছি। আবার যেমন এখানে দেখো কি বলছে, আওয়ার্স, আওয়ার্স এর কথা বলছে। আওয়ার্স মানে কি, এর কথা উল্লেখ থাকছে, কোন টাইমে থাকছি, 2 PM, কোন টাইমে থাকছি, 2 PM। সেজন্য দেখো এখানেও কিন্তু আমার অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার হয়েছে। দেখতে পাচ্ছ এখানে টাইমের উল্লেখ করে দিয়েছে, ঘন্টার কথা উল্লেখ রয়েছে। আওয়ার্স, যখন আওয়ার্স থাকবে, আওয়ার্স বা ঘন্টা, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখো রয়েছে কি বলছে, 7 AM, 12 o'clock, 5 PM। ঠিক আছে, এই রকম ভাবে যখন টাইমের কথা উল্লেখ থাকছে, কোনো আওয়ার্স বা ঘন্টা এগুলোর কথা যখন উল্লেখ থাকবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। নির্দিষ্ট করে তারিখ বললে, যদি তারিখ একটা কোনো ডেট সেটা যদি বলে, তখন সেক্ষেত্রে ব্যবহার করছি কি, অন। নির্দিষ্ট একটা তারিখের উল্লেখ রয়েছে, তখন সেক্ষেত্রে অন। অথবা কোনো একটা দিনের নাম, দিনের নাম বলতে এই যে সানডে, মানডে, টুইসডে এগুলো যদি বোঝায়, তখন সেক্ষেত্রে অন ব্যবহার করছি। আবার কি বলছে যে আওয়ার্স মানে কি, সময়, একটা সময়ের স্পেসিফিক সময়ের কিন্তু উল্লেখ করে দিচ্ছে, 12 noon, 7 o'clock, 5 PM, 6 PM, 7 AM। এইরকম ভাবে যখন টাইম বা ঘন্টার উল্লেখ করা থাকছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করছি। বোঝা গেল? তাহলে দেখো এটা আরেকবার বলে দিচ্ছি, লোকেশন যদি বোঝায়, বড় লোকেশন বোঝালে ইন, বড় লোকেশন, বড় টাইম বোঝালে ইন। কি কি বোঝাতে পারে লোকেশনের ক্ষেত্রে, কান্ট্রি, সিটি, নেবারহুড। টাইমের ক্ষেত্রে কি, সেঞ্চুরি, ডিকেড, ইয়ার, মান্থ, উইক। তারপরে কি বলছে দেখো, অন। অন কখন ব্যবহার করব, যখন বলছে স্পেসিফিক ভাবে, নির্দিষ্ট ভাবে যখন সময়ের উল্লেখ থাকছে। যেমন টাইমের ক্ষেত্রে কি বলা হচ্ছে, স্মলার টাইম হবে, সেটা কিন্তু স্মলার হবে। ঠিক আছে, কি আছে দেখো, ডেজ, উইকেন্ড, এগুলো যদি বোঝায়। লোকেশনের ক্ষেত্রে কি বলছে, স্ট্রিট বা এভিনিউ, রাস্তার নাম, এগুলো যদি বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা অন ব্যবহার বোঝায়, তখন সেক্ষেত্রে অন ব্যবহার করতে পারি। আর রয়েছে অ্যাট। অ্যাট কি, স্মলেস্ট, তার মানে কি সব থেকে যখন ছোট জায়গা বোঝাচ্ছে। যেমন কি অ্যাড্রেস, আমাদের সবার ঠিকানা হতে পারে, বা যে কোনো কিছুর যখন অ্যাড্রেস বলা হচ্ছে, বা স্পেসিফিক ভাবে যখন কোনো লোকেশনের কথা উল্লেখ করা হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করছি। তারপরে বলছে সময় মানে ঘন্টা, আওয়ার্স এর কথা যখন উল্লেখ থাকছে নির্দিষ্ট ভাবে, যেমন 7 o'clock, 5 PM, 2 PM, এরকম ভাবে টাইমের কথা যখন উল্লেখ থাকবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করব, অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। ঠিক আছে, তারপর দেখো নেক্সট, এখানে দেখো ছোট্ট করে একটা লিস্টের মতো নিয়ে এসেছি। দেখো একটা বৃত্ত রয়েছে, এখানে বৃত্তর মাধ্যমে সবকিছু ইন্ডিকেট করে বলে দেওয়া আছে। ঠিক আছে, অ্যারো গুলো দেখবে ভালো করে, অ্যারো গুলো ভালো করে দেখবে। যেমন দেখো, বুঝতে পারছো একটা বৃত্ত রয়েছে, এটা একটা বৃত্ত। এবার বৃত্তর ভিতরে যখন বলছে, দেখো বৃত্তর ভিতরে যখন কোনো বস্তু অবস্থান করছে, তার মানে কি, বৃত্তর ভিতরে বলতে কি, কোনো কিছুর মধ্যখানে যখন অবস্থান করা বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা কি করি, ইন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। দেখো এখানে কি বলছে, ভিতরে স্থিতি বোঝালে, তার মানে ভিতরে যখন কোনো কিছুর অবস্থান বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করছি। তারপরে দেখো আবার এখানে কি বলছে, ছোট স্থান, একটু আগে দেখলাম ছোট স্থান বোঝালে অ্যাট, আবার বড় স্থান বোঝালে ইন। এটুকু আমরা একটু আগেই দেখলাম। এবার দেখো নেক্সট কি বলছে, অ্যাবো, ওভার আর অন রয়েছে। দেখো খেয়াল করলে দেখবে এখান থেকে একটা লাইন দেওয়া হয়েছে, এখান থেকে একটা লাইন রয়েছে, তার সাথে একটা অ্যাটাচ করে একটা লাইন উঠেছে, একটা অ্যাটাচ করে লাইন উঠেছে। তারপরে একটা দেখো একটু উপরে রয়েছে, আর একটা কিন্তু অনেকটা উপরে রয়েছে। বুঝতে পারছো অ্যারো গুলো? একটা দেখো টাচ করে রয়েছে, বৃত্তটার সাথে টাচ করে রয়েছে, তার মানে কি বলেছিলাম তোমাদের, অন ব্যবহার করতে পারি। অন মানে উপরেও বোঝায়, আমরা দেখলাম টাইমের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, জায়গার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তাছাড়া যখন অন মানে উপরেও কিন্তু বোঝায়, তার মানে কখন অন ব্যবহার করছি, যখন সেটা কোনো বস্তু বা কোনো কিছু কি করবে, টাচ করে থাকা অবস্থায় থাকবে, তাই তো, কোনো কিছুর উপরে থাকবে কিন্তু সেটা টাচ করে থাকবে। যেমন দেখো এই অ্যারোটা কি হয়েছে, এই বৃত্তটার সাথে টাচ করে আছে, টাচ করে থাকা অবস্থায় রয়েছে, তার মানে কি বুঝলাম, যখন টাচ করে অবস্থায় থাকবে, তখন সেক্ষেত্রে কোনো কিছুর উপরে কিন্তু টাচ করে থাকা অবস্থায় থাকলে আমরা ব্যবহার করব অন। তারপরটা দেখো বলছে ওভার, বলছে বিচ্ছিন্ন ভাবে উপরে গতি বোঝালে। ওভারের ক্ষেত্রে কি বলেছিলাম, দেখো ওভার দেখতে পেয়েছো, একটু উপরে রয়েছে, বৃত্তটার থেকে একটু উপরে রয়েছে অ্যারোটা। বুঝতে পারছো, বৃত্তটার থেকে একটু উপরে রয়েছে, দেখো খুব বেশি উপরে নয়, একটু উপরে রয়েছে। এখানে কি বলছে, বিচ্ছিন্ন ভাবে উপরে, এখানে দেখো উল্লেখ করে দিয়েছে গতি, তার মানে কি উপরে থাকবে, আমাদের উপরে থাকবে, মানে টাচ করে থাকছে না, উপরে থাকছে, কিন্তু তার মধ্যে কি থাকছে, একটা গতি থাকছে, তার মধ্যে একটা মোশন কাজ করবে, একটা মুভমেন্ট কাজ করবে। উপরে থাকবে, তার সাথে একটা কোনো মোশন, একটা গতি, একটা মুভমেন্ট কাজ করবে, তখন সেটাকে আমরা তখন ব্যবহার করবো আমরা ওভার প্রিপোজিশন। আর অ্যাবোভটা দেখেছো, একটা বৃত্তটা থেকে অনেকটাই উপরে রয়েছে, অনেকটাই উপরে রয়েছে। অ্যাবোভ কি বলছে, বিচ্ছিন্ন ভাবে উপরে স্থির বোঝালে, অর্থাৎ কি থাকবে, বা সেটা উপরে থাকবে, প্রায় অনেকটাই উপরে থাকবে, কিন্তু সেটা স্থির অবস্থায় থাকবে, তার মধ্যে কোনো মুভমেন্ট কাজ করবে না, কোনো গতি কাজ করবে না।
করছি, বুঝতে পারলে? তার মানে কি বললাম, টাচ করে থাকলে অন, একটু উপরে যখন থাকছে এবং তার মধ্যে গতি থাকছে তখন ওভার, এবং যখন অনেকটাই উপরে থাকছে এবং তার মধ্যে কোনো গতি কাজ করছে না, মুভমেন্ট নেই, তখন সেক্ষেত্রে কিন্তু অ্যাবো। বোঝা গেল? এবার দেখো কি বলছে, ফ্রম। দেখো এই অ্যারোটা কি কি হয়েছে, বৃত্ত থেকে একটু বাইরে রয়েছে না? বলছে কোনো কিছু থেকে বোঝালে, ফ্রম মানে কি জানি আমরা, থেকে, তার মানে কোনো কিছু থেকে যদি বোঝায় তখন সেক্ষেত্রে আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন দেখো বলছে প্লিজ গিভ মি এ বুক ড্যাশ দ্য সেল। তাহলে কি বলবো, বলছে প্লিজ গিভ মি এ বুক ড্যাশ দ্য সেল, তার মানে কি, তাহলে এখানে কি ব্যবহার করব, বলছে সেল থেকে, বলছে সেল থেকে বুকটা কি দিতে বলছে, আমরা কোথা থেকে দিচ্ছে, সেল থেকে দিচ্ছে, তার মানে এখানে দেখো অ্যারোটা কি হচ্ছে, বৃত্ত থেকে বাইরে যাচ্ছে, তাই না? তার মানে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ফ্রম। কি ব্যবহার করব, ফ্রম। কোনো কিছু থেকে যখন বোঝাচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করব। ফ্যানের ক্ষেত্রে যেটা হয়, ফ্যানটা যদি এমনি নরমাল অবস্থায় থাকে তখন সে মানে গতি যদি কাজ না করে, যেমন এখন সেটা চলমান অবস্থায় রয়েছে, এখন ব্যবহার করবো আমরা ওভার, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ঠিক আছে? আর যদি এমনি সেটা গতি না কাজ করে, সেটা বন্ধ অবস্থায় থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু অ্যাবভ, দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেড। বোঝা গেল? যদি দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড, তখন ওভার আওয়ার হেড, মুভিং, মুভ করছে। আর যদি বলে দ্য ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড, অ্যাবভ আওয়ার হেড। বোঝা গেল? বুঝতে পারছো? আচ্ছা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, দেখে নাও। যেমন ফ্রমের একটা এক্সাম্পল দিয়ে দিলাম। অনের ক্ষেত্রে আমি বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাই তো? দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের সাথে বইটা কি রয়েছে, টেবিলের উপরে রয়েছে, তার মানে কোনো কিছু আমি যখন টেবিলের উপরে রাখছি, উপরে থাকতে তখন সেটা অবশ্যই টাচ করে থাকা অবস্থায় থাকবে, তখন সেক্ষেত্রে অন ব্যবহার হলো। দেখো কি বলছে, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য হাউস, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য হাউস, বলছে প্লেনটা কি বাড়ির উপর দিয়ে উড়ে গেল, প্লেনটা বাড়ির উপর দিয়ে উড়ে গেল, তার মানে প্লেন যখন বাড়ির উপর দিয়ে উড়ে যায় তখন কি প্লেনটা স্থির থাকে, চলছে তো, তাই না? স্থির যদি থাকে তাহলে তো পড়ে যাবে বাড়ির মধ্যে। তাহলে কি হচ্ছে, তার প্লেনের মধ্যে একটা গতি কাজ করছে, মুভমেন্ট কাজ করছে, তারপরে মুভমেন্ট কাজ করলে তখন সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। আর না, তোমার অসুবিধা থাকলে তুমি এক্সাম্পল গুলো লিখে নাও, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট কি বলছে, অ্যাবভ। যেমন আমি লিখতে পারি দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, তার মানে কি বলছে, দেখো সূর্য কি আমাদের মাথার উপরে রয়েছে, তাই না? দ্য সান ইজ অ্যাবভ, দেখো অ্যাবভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে রয়েছে। সূর্য কি চলমান না স্থির? সূর্য কিন্তু স্থির, তাই না? তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করছি কি, অ্যাবভ। বোঝা গেল? বুঝতে পেরেছো? কোশ্চেন করতে দিব, দাও এটা পুরোটা বুঝাতে দাও তারপর। এবার দেখো তারপরে দেখো নেক্সট কি রয়েছে, বলছে ডিসাইড। আবার দেখো কি বলছে, বাই। তোমাদের ডিসাইড প্রিপোজিশন করানোর সময় বলেছিলাম কি, ডিসাইড মানে পাশে। আবার দেখো তোমাদের বাই প্রিপোজিশন যখন করিয়েছিলাম সেখানেও বলেছিলাম যদি পাশে থাকা মিনিং বোঝায় তখন সেক্ষেত্রে কিন্তু বাই প্রিপোজিশনটাও ব্যবহার হতে পারে, বাইও বসতে পারে অথবা বিসাইডও বসতে পারে, সেখানে অপশন দেখতে হবে তোমাকে কি রয়েছে, ঠিক আছে? বলছে পাশে বোঝাতে, পাশে বোঝাতে, যেমন দেখো অ্যারোটা কি রয়েছে এর সাথে, বৃত্তের পাশেই রয়েছে, অ্যারোটা কোথায় রয়েছে, বৃত্তের পাশেই রয়েছে, তার মানে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, বিসাইডও ব্যবহার করতে পারি অথবা বাইও কিন্তু ব্যবহার করতে পারি। যেমন কি দেখো কি বলছে, হি ওয়াজ সিটিং বিসাইড হিজ মম, বলছে সে বসে আছে কোথায়, তার মায়ের পাশে, তার মায়ের পাশে বসে আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বিসাইড ব্যবহার করছি। আবার এখানে তোমরা বাইও ব্যবহার করতে পারো, ঠিক আছে? বাই মানেও পাশে বোঝায়, বাই মানে দ্বারা তো বোঝায়, কিন্তু বাইয়ের আবার আরেকটা মিনিংও বোঝায় যখন দেখবে যে পাশে বোঝাচ্ছে, ঠিক আছে? কোন একটা ধরো সেন্টেন্স দেওয়া রয়েছে, এবার সেখানে সাপোজ এখানে ধরো বিসাইড দেওয়া নেই, ঠিক আছে? তোমার এই কোশ্চেনটা থাকলো, পরীক্ষায় এসছে, এবার অপশনে তুমি দেখছো দেওয়া রয়েছে বাই, ইন, এট, টু, তাহলে কি করবে, বলছে হি ওয়াজ সিটিং ড্যাশ দ্য, এই ড্যাশ হিজ মম, অপশনে দেখো দিয়ে রয়েছে বাই, ইন, এট, টু, এখানে কোনো বিসাইড তো বলেনি, কিন্তু সেন্টেন্সটার মানেটা আমি এটাই বুঝতে পারছি যে এখানে কোনো পাশে থাকা মানে বোঝাচ্ছে, বলছে সে বসে আছে তার মায়ের কোথায়, পাশে, তাই না? তার মানে আমরা জানি যে বিসাইড মানে পাশে, কিন্তু এখানে বিসাইড তো দেওয়া নেই,
প্রশ্ন হয়ে যাবে। বাই করলেও বাই মানেও পাশে বোঝাচ্ছে, আবার বিসাইড মানেও কিন্তু পাশে বোঝাচ্ছে। এটা যারা যারা বাই করবে তারাও নাম্বার পাবে, যারা যারা বিসাইড করবে তারাও নাম্বার পাবে। এবার কি বলছে দেখো, আউট অফ। আউট অফ মানে কি বলছে, বাইরের দিকে গতি। তার মানে এখানে অ্যারোটা যদি আমি খেয়াল করি, অ্যারোটা যদি এখানে খেয়াল করো তোমরা, তাহলে দেখতে পাবে অ্যারোটা কিন্তু বৃত্তের ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাই না? অ্যারোটা কি হচ্ছে, বৃত্তের ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তার মানে বাইরের দিকে গতি যখন বোঝাচ্ছে, কোনো কিছু ভিতর থেকে যখন বাইরের দিকে বেরিয়ে যাবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা আউট অফ ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল দেখো, বলছে দা বয় ran out of the room. The boy ran out of the room. তার মানে কি বলছে, বালকটি ran, তার মানে দৌড়ে কি হলো, বাইরে চলে গেল। রুম, রুম মানে কি, ঘর। বলছে ঘরের বাইরে চলে গেল, দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার মানে কি হচ্ছে, ভেতর থেকে বাইরের দিকে গতি বোঝাচ্ছে, বাইরের দিকে গতি। তাহলে বাইরের দিকে গতি যখন বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করতে পারি। আবার একই রকম ভাবে যদি ভিতর বাইরে থেকে ভেতরের দিকে যদি গতি বোঝায়, যেমন এই অ্যারোটা তোমরা খেয়াল করো, এই অ্যারোটা কি রয়েছে, বাইরে রয়েছে, বৃত্তের বাইরে। বৃত্তের বাইরে থেকে কি হচ্ছে, বৃত্তের ভিতরে ঢুকে যাচ্ছে, বৃত্তের ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? তার মানে যখন দেখছো যে কোনো কিছু, কোনো বস্তু হোক, যে কোনো কিছু হোক, যখন বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে, কোনো বস্তুর যখন বাইরে থেকে ভেতরের দিকে গতি বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনটু। যেমন এখানে আমরা লিখতে পারি, দ্য ম্যান ran dash the room. The man ran dash the room. তাহলে কি লিখবো, ran into the room। তার মানে কি বোঝাচ্ছে, এই সেন্টেন্সের মানে কি বোঝাচ্ছে, যে লোকটি বাইরে থেকে ভেতরের দিকে ঢুকলো, ran into the room মানে দৌড়ে ভেতরের দিকে ঢুকলো। আর এই সেন্টেন্সের মানে কি বোঝাচ্ছে, ছেলেটি দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। তার মানে একটা বোঝাচ্ছে ভেতর থেকে বাইরে গতি, আর একটা বোঝাচ্ছে বাইরে থেকে ভেতরের দিকে গতি। তার মানে যখন ভেতর থেকে বাইরে থেকে ভেতরের দিকে বোঝাবে, তখন ব্যবহার করব ইনটু। আর যখন কি বলছে, ভিতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আউট অফ। বোঝা গেল? তারপর দেখো নেক্সট, এটা হলো। এবার দেখো কি রয়েছে, আন্ডার। দেখো বৃত্তটা, এই যে বৃত্তটা যেটা রয়েছে, এটার সাথে কি রয়েছে দেখো, এই যে অ্যারোটা বেরিয়েছে, সেটা কি রয়েছে, বৃত্তটা নিচে আছে, অ্যারোটা বৃত্তের নিচে আছে, এবং সেটা কি রয়েছে, টাচ করে থাকা অবস্থায় রয়েছে, তাই না? তাহলে টাচ করে থাকা অবস্থায় যখন থাকছে, নিচে থাকা বোঝাবে, কিন্তু সেটা যদি টাচ করে অবস্থায় থাকে, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আন্ডার অথবা বিনিথ। আন্ডার অথবা বিনিথ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। নিচে থাকবে, হ্যাঁ, আউট অফ মার্কেট, আউট অফ সার্ভিস, একদম নিচে থাকবে, এবং সেটা যদি টাচ করে থাকা বোঝায়, যেমন এখানে অ্যারোটা দেখো বৃত্তের সাথে টাচ করে অবস্থায় রয়েছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা আন্ডার অথবা বিনিথ কিন্তু ব্যবহার করতে পারি। যেমন দেখো, বলছে the cat is under the chair. The cat is under the chair. বিড়ালটা, বিড়ালটা কি করছে, the cat is under the chair. এটার উপরে যাবে না, the cat is under the chair. The cat is under the chair. বিড়ালটা কোথায় আছে, চেয়ারের নিচে, ঠিক আছে? দেখো এখানে এক সেকেন্ড দেখে নাও, চেয়ারের নিচে বিড়ালটি রয়েছে, চেয়ারের নিচে। দেখো কোনো কিছু নিচে থাকা বোঝাবে, এবং সেটা যদি টাচ না করে থাকে, টাচ না করে থাকলে আন্ডার, টাচ করে থাকলে বিনিথ। যেমন আর একটা দেখো, the wet, তোমাদের পড়িয়েছিলাম ক্লাস করানোর সময়, তাই তো? The wet grass is under the feet. The wet grass is under, sorry, এটা বিনিথ হবে। The wet grass is beneath the feet, বা beneath my feet লিখতে পারো। wet grass, ভেজা ঘাস, ঠিক আছে? দেখবে ভেজা ঘাস, ঘাসের উপরে যখন আমরা হাঁটবো, তার মানে ঘাসটা কি হচ্ছে, পায়ের সাথে টাচ করে থাকছে, পায়ের নিচে থাকছে, কিন্তু পায়ের সাথে কি হচ্ছে, টাচ করে থাকা অবস্থায় রয়েছে। তার মানে কি, টাচ করে থাকা অবস্থায় বোঝালে beneath, এবং টাচ না করে থাকা অবস্থায় যদি বোঝায়, তখন সেক্ষেত্রে কিন্তু আন্ডার। আন্ডার মানেও নিচে, বিনিথ মানেও নিচে। আন্ডার প্রিপোজিশন ব্যবহার করব টাচ করে থাকা অবস্থা বোঝালে, আর বিনিথ প্রিপোজিশন ব্যবহার করব টাচ করা অবস্থা। উল্টো বললাম, হ্যাঁ, আন্ডার টাচ না করা থাকলে, আর বিনিথ টাচ করা অবস্থায় বোঝালে, ঠিক আছে? যেমন the cat is under the chair, বিড়াল যখন চেয়ারের নিচে থাকবে, অবশ্যই সেটা চেয়ারের সাথে টাচ করে থাকবে না। আবার তোমার বলছে the wet grass is beneath my feet, যখন ভেজা ঘাসের উপর দিয়ে আমরা হাঁটবো, অবশ্যই ভেজা ঘাসগুলো আমার পায়ের তলার সাথে টাচ করে থাকবে, ঠিক আছে? তারপর দেখো এখানে আরেকটা রয়েছে বিলো। বিলো মানেও কিন্তু বোঝায় কি, নিচে। এবার এক্ষেত্রে
বিলো মানেও নিচে, হ্যাঁ বিলো মানেও নিচে, তবে মনে রাখতে হবে সেটা যেন একটা সেম পেজ হয়, সেম স্ক্রিন হয়, একটা সেম বিল্ডিং হয়, ঠিক আছে? এই রকম যদি ওপরে নিচে থাকা বোঝায়, যেমন সাপোজ এটা একটা পুরোটা একটা বিল্ডিং, এবার বলছে কারা থাকছে একদম ওপরে, তার নিচের ফ্লোরে থাকছি আমরা, তার মানে কি বিল্ডিংটা তো একটাই, বিল্ডিংটা তো একটাই, তাই না? বিল্ডিংটা তো একটাই, তার নিচের ফ্লোরটাতেই কিন্তু আমরা রয়েছি, তার মানে এক জায়গাতেই, জায়গাটা একই, সারফেসটা একই হতে হবে, পৃষ্ঠটা একই হতে হবে, পেজটা একই হতে হবে, সেখানে যদি ওপরে নিচে বোঝায় তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিলো, ঠিক আছে? সেম সারফেস, এক পৃষ্ঠতলে, একদমই তাই, সেম সারফেস হতে হবে, সেম পেজ হতে হবে, সেম স্ক্রিন হতে হবে, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি বিলো, ঠিক আছে? দেখো তারপরে দেখো ইনটু হলো, এবার দেখো নেক্সট কি রয়েছে, দেখো টু, কোনো কিছু দিকে যখন বোঝাবে, কোনো দিকে গতি যখন বোঝাচ্ছে, যেমন সি ওয়াজ গোয়িং ড্যাশ দ্য স্কুল, তাহলে কি বলবো, সি ওয়াজ গোয়িং টু দ্য স্কুল, তার মানে সে কোথায় যাচ্ছে, স্কুলের দিকে যাচ্ছে, সি ওয়াজ গোয়িং টু দ্য স্কুল, সে কোথায় গেছিল, সে স্কুলের দিকে যাচ্ছিল, তার মানে কি যে কোনো দিকে গতি বোঝাচ্ছে, কোনো দিকে যখন গতি বোঝাবে তখন তার আগে কিন্তু আমরা টু প্রিপজিশন ব্যবহার করতে পারি। তারপরে দেখো নেক্সট কি রয়েছে, অ্যাক্রস বা অ্যালং, দেখো তোমরা দেখতে হবে একটা অ্যারো কিন্তু কি হচ্ছে, বৃত্ত বরাবর ভেদ করে চলে যাচ্ছে, তাই না? বৃত্ত বরাবর ভেদ করে কিন্তু চলে যাচ্ছে, যেমন দেখো বলছে অ্যাক্রস এবং অ্যালং, দেখো অ্যাক্রস মানে কি, অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যখন যাওয়া বোঝাবে, যেমন এই অ্যারোটা কি হচ্ছে, বৃত্তের এই পাশ থেকে বৃত্তের এই পাশে যাচ্ছে, তাই না? বৃত্তের এই পাশ থেকে বৃত্তের ওই পাশে যাচ্ছে, বা নৌকা এই পার থেকে ওই পারে যাচ্ছে, বা আমি রাস্তার এই পার থেকে ওই পারে যাচ্ছি, তখন এইরকম বোঝালে, মানে এক পাশ থেকে অন্য পাশে যখন যাওয়া বোঝাচ্ছে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি অ্যাক্রস। আর অ্যালং যদি বোঝায়, অ্যালং, অ্যালং মানে হচ্ছে কি পাশাপাশি, বা বলতে পারি বরাবর, বা একই সমান্তরালে, একই সমান্তরালে, যেমন আমি রাস্তা বরাবর হেঁটে চলেছি, বা আমি লাইন বরাবর হাঁটছি, বা আমি বীজ বরাবর হেঁটে চলেছি, এই রকম। এক্সাম্পল দিচ্ছি, লিখে নাও, এক্সাম্পল দিচ্ছি লিখে নাও। দেখো অ্যাক্রস থেকে দেখো বললাম, অ্যাক্রস মানে কি বললাম, এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, বলছে she walked across the street, she walked across the street, সে কি করছে, সে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, সে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বোঝালে তখন সেক্ষেত্রে অ্যাক্রস। আর অ্যালং ব্যবহার করব কখন, যখন বলছে কোনো কিছু বরাবর বা সমান্তরালে, একই সমান্তরালে যদি বোঝায়, এইরকম যদি বোঝায় তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব, বলছে দেখো হি ওয়াকড along the beach, he walked along the beach, সে বিচের সমান্তরালে হেঁটে চলেছে, তাই না? বিচ বরাবর হাঁটছে, বা she walked along the line, লাইন বরাবর হেঁটে চলেছে। along হচ্ছে বরাবর বা কোনো কিছু সমান্তরালে যদি যাওয়া বোঝায় তখন সেক্ষেত্রে হচ্ছে along, আর যদি এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বোঝায় তখন সেক্ষেত্রে হচ্ছে across। বোঝা গেল? অপশন দেখবে এবং সেন্টেন্সের মিনিং কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? বিলোটা আরেকবার, বিলো কি বললাম, বিলো মানেও নিচে বোঝায়, তবে সেটা হতে হবে সেম পেজ, সেম স্ক্রিন, সেম সারফেস, একটাই পৃষ্ঠতল হতে হবে, একটাই পৃষ্ঠতল নিচে, একটাই পেজ নিচে, এই রকম যদি বোঝায়। যেমন দেখো এখানে আমি লিখছি, দেখো কি বলছে, this sentence is below the first one, this sentence is below the first one, বলছে এই সেন্টেন্সটা কোথায় রয়েছে, এই যে ফার্স্ট সেন্টেন্স রয়েছে তার নিচে রয়েছে না, দেখো এটা প্রথম সেন্টেন্স, তার নিচে এই সেন্টেন্সটা লিখেছি আমি, তার মানে কি আমার এই যে বোর্ড, আমার এই বোর্ডের যে স্ক্রিন, এটা তো আমার একটাই আছে, তাই না? একটা স্ক্রিনের মধ্যেই এই সেন্টেন্সের নিচে আমি এই সেন্টেন্সটা লিখেছি, তাহলে এইরকম বোঝালে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব বিলো। বোঝা গেল? এইরকম বোঝালে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিলো। টু কোনো দিকে গতি বোঝাবে, কোনো দিকে যখন যাওয়া বোঝাচ্ছে, কোনো দিকে যাচ্ছ, স্কুলের দিকে যাচ্ছ বা অফিসের দিকে যাচ্ছ, এইরকম যদি বোঝায় তখন সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। তাহলে দেখো অ্যাক্রস বললাম এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, অ্যালং বললাম কোনো কিছুর বরাবরে বা একই সমান্তরালে যাওয়া, ঠিক আছে? আর দেখো কি রয়েছে, আপ, আপ মানে কি ওপরে বোঝাবে, কোনো কিছু ওপরে থাকা, আর ডাউন মানে কি কোনো কিছু নিচে যখন বোঝাবে, নিচু হয়ে যাওয়া, এইরকম বোঝালে নিচু হয়ে যাবে, তো মানে কোনো কিছু ডাউন হয়ে গেছে মানে নিচু হয়ে গেছে। যেমন দেখো এক্সাম্পল দেখেই নাও, বলছে she climbed up the ladder,
মই বেয়ে কোথায় যাচ্ছে? ক্লাইম্ব আপ, মানে কি উপরে উঠছে। সে মই বেয়ে উপরে যাচ্ছে, আপ উপরে উঠছে। আর যদি ডাউন বোঝায়, ডাউন যদি বোঝায় ল্যাডার, ল্যাডার মানে মই, ঠিক আছে? ল্যাডার মানে মই। ল্যাডার বলছে সি ক্লাইম্বড আপ দ্য ল্যাডার, বলছে ল্যাডার দিয়ে সে কি করছে? উপরে উঠছে। আবার যদি আমি নিচু বলি যে এটাও বলতে পারি, আমি যখন উপরে বললাম তখন আমরা এটাও বলতে পারি সে ল্যাডার দিয়ে নিচে নামছে, তাই না? এটাও লিখতে পারি যে সি ক্লাইম্ব ডাউন দ্য ল্যাডার, সে ল্যাডার দিয়ে নিচে নামছে। এটাও কিন্তু লিখতে পারি আপ আর ডাউন দিয়ে, সি ক্লাইম্ব ডাউন দ্য ল্যাডার, সি ক্লাইম্ব ডাউন দ্য ল্যাডার। সে কি করছে? ল্যাডার বেয়ে কি হচ্ছে? নিচে নামছে। যখনই লিখলাম ডাউন তার মানে বুঝতে পারছি সে নিচে নামছে, আবার যখন লিখছি আপ তার মানে সে কিন্তু উপরে উঠছে। বোঝা গেল?